নমস্কার বন্ধুরা, আদাব। আবার এলাম লাইভে। আমি সৈকত ভট্টাচার্য। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি নিজে অঙ্কটা ভালো করে, কিন্তু মমতা ব্যানার্জি জানে না যে বাঙালি অঙ্কে খুব কাঁচা। এর মানে কি? এর মানে হলো যে ভালো অঙ্ক কষতে পারে সে খুব ভালো করে জানে শুধুমাত্র মুসলমানদের পুরো যে 35%, অর্থাৎ কিনা 32 থেকে 35% ভোট যদি পুরোপুরিভাবে তৃণমূলের পেছনে থাকে, তাহলে হিন্দুদের কেবলমাত্র আরো হিন্দুদের থেকে ওই 10% থেকে 15% ভোট পেয়ে গেলেই অনায়াসে তৃণমূল কংগ্রেস জিতে যাবে। এই 32 থেকে 33, এই 35%-র মতো ভোট যদি বিভাজিত হয়ে যায়, যদি 4% বিভাজিত হয়ে যায়, তাহলে কিন্তু পুরো খেলা উল্টে যাবে। আর কারণ সেই সময় দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস 40% বেশি ভোট পাবে না, এবং অন্যদিকে বিজেপি কিন্তু 40%-এর একটু বেশি ভোট পেয়ে গেলেই অনেকগুলো সিট নিয়ে ক্ষমতায় চলে আসবে। এবার দেখুন, এটা খুব সহজ অঙ্ক। আমার সঙ্গে একবার এসডিপিআই এর অফিসে হাকিকুল্লাহ সাহেবের একবার কথা হয়েছিল। সেখানে আমি এটা সরাসরি বলেছিলাম যে 4% ভোটও যদি সমস্ত মুসলিম দল ইউনাইটেড হয়ে যদি একটা মুসলিম অল্টারনেটিভ করে ওয়েস্ট বেঙ্গলে, সে যদি মুসলিমদের 4% ভোটও কাটে, তাহলেও কিন্তু তোমার বিজেপি অনায়াসে জিতে বেরিয়ে যাবে। এটা খুব সহজ অঙ্ক। মজার ব্যাপার যে সেরকম কোনো মুসলিমদের ইউনাইটেড পার্টি ওয়েস্ট বেঙ্গলে হয়নি, কিন্তু দুটি পার্টি হয়েছে। একটা হলো জেইউপি, সেটি প্রায় 1% ভোট পেয়েছে, এবং আরেকটি হলো তোমার আইএসএফ, যারা কিনা প্রায় 2.5% ভোট পেয়েছে। তার মানে 3.5%-এর মতো ভোট কিন্তু এরা দুজনে কেটে নিয়েছে। তার মানে প্রায় 4%-এর কাছাকাছি। এছাড়াও এসআইআর করে যে 34 লাখ মানুষের যে নাম কেটে দিয়েছে, যাদের হওয়ারই কথা, এবং আরো বেশি হতে পারে, আসলে 34 থেকে 60 লাখের মধ্যে হবে, সেটা কেটে দিয়েছে। এর মধ্যে মিনিমাম যে 25 লাখ হলো গিয়ে মুসলিম। আর মানে সেখানেও কিন্তু দেখতে গেলে প্রায় 3% ভোট হলো গিয়ে মুসলিম ভোট ওখানেই যে কেটে গেছে। তার মানে 3.5 আর 3 সব মিলিয়ে প্রায় 6.5% ভোট কিন্তু তৃণমূলের হাত থেকে বেরিয়ে গেছে, মুসলিমদের ভোট। এবার মজার বিষয়টা হলো, এই 3.5% এসআইআর এর যে ভোটটা প্রথমেই যখন আউট হয়ে যাচ্ছে, তখনই কিন্তু একটা ভয়ঙ্কর একটা ক্ষতির মুখে তৃণমূল পড়ে গেছে, যদি না সে কিছু হিন্দু ভোট এক্সট্রা আনতে পারে। এটা খুব বোঝা উচিত ছিল যে যতই তুমি মন্দির বানাও, যতই তুমি হলো হিন্দুদের জন্য অনেক ধরনের কথা বলো, কিন্তু সবসময় হিন্দুবাদের যে মনোপলিটা কিন্তু যে বিজেপির হাতে। যেমন মমতা ব্যানার্জি একটা সময় প্রচন্ড পরিমাণে বাম বাম কথা বলতো, গরিবের কথা বলতো, কেউ শুনতো না। শুধুমাত্র বুদ্ধদেব যখন গরিব কৃষকের জমি ছিনিয়ে নিতে গেল, এবং এই যে গরিবের জন্য ভাবার যে মনোপলিটা সিপিএম এর হাত থেকে তখন চলে গেল, তখন তৃণমূল টুক করে সে মনোপলিটা নিয়ে নিল, সে মনোপলিটাকে ভেঙে দিল। বিষয়টা হলো, বিজেপি এমন কোনো কাজ করেনি যাতে হিন্দুত্বের মনোপলিটা বিজেপির হাত থেকে চলে যাবে। তো কাজে কাজে এতগুলো যে মন্দির বানিয়ে আদৌ কোনো লাভ হওয়ার ছিল না, এবং লাভ হলো না তৃণমূলের। একটাও নতুন করে কোনো হিন্দু ভোট আসেইনি, উল্টে আরো বেশি চলে গেছে। এবং এটা বোঝা উচিত ছিল চলে যাবে, তার কারণ বিজেপি যেখানে এসআইআর করে অন্য রাজ্য থেকে সেনাবাহিনী এনে যেভাবে ভোট করাচ্ছে, তাতে বহু হিন্দু কিন্তু আরো বেশি উৎসাহিত হবে বিজেপিকে ভোট দিতে। এটা বোঝা উচিত ছিল, উনি বোঝেননি। ফলে যেটা হলো যে
প্রায় 6.5 থেকে 7% ভোট আসলে যে মুসলিম ভোট, যেটা তৃণমূল পেলে আসলে তৃণমূল এই 230টা আসন থেকে 200টা আসন পেত, সেই প্রায় 6.5 থেকে 7% ভোট, মুসলিম ভোট, আলটিমেটলি মমতা ব্যানার্জির পেছনে থাকলো না। কিছুটা এসআইআর এর জন্য আর কিছুটা আইএসএফ আর জেইউপির জন্য। এছাড়া মুর্শিদাবাদে আমরা যদি স্পেসিফিক্যালি দেখি তাহলে দেখব যে কংগ্রেস আর সিপিএমও ওর প্রচুর ভোট কেটেছে। এছাড়া বর্ধমানে অনেক বিচ্ছিন্ন জায়গা আছে যেখানে কিন্তু মুসলিম ভোট কংগ্রেস অনেকটাই কেটেছে, কংগ্রেস সিপিএম এরাও কেটেছে। এর কারণটা কি, এবং এই কারণটা বুঝতে কেন মমতা ব্যানার্জির এতটা ভুল হলো? মমতা ব্যানার্জি ধরে রেখেছিল যে মুসলিমদের কোনো অল্টারনেটিভ নেই, কোনো অপশন নেই। মানে মমতা ব্যানার্জি যে অঙ্কটা জানে যে একটু মুসলিম ভোট পেছনে না থাকলেই বিজেপি জিতে যাবে, এইটা মমতা ব্যানার্জি অ্যাজিউম করেছিল যে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মুসলিমরাই জানে। কিন্তু বিষয়টা হলো, বাঙালিরা সাধারণত, বাঙালি হিন্দু হোক বা মুসলিম হোক, তারা অঙ্কে খুব কাঁচা। আমরা যদি বিভিন্ন স্কুলগুলোতে দেখি, অধিকাংশ ক্ষেত্রেই দেখবো একটা অঙ্ক নিয়ে একটা ফোবিয়া আছে, অধিকাংশই ভালো অঙ্ক পারে না। এছাড়াও আমরা এটা দেখতে পাবো যে অধিকাংশ বাঙালি কিন্তু উচ্চশিক্ষা এম নিয়ে করে না। এম মানে হলো যে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, মেডিসিন, এই তিনটে নিয়ে কিন্তু তারা অধিকাংশ বাঙালি করে না। অর্থাৎ সায়েন্স কেন্দ্রিক যে উচ্চশিক্ষা বাঙালিরা করে না। বাঙালিরা কিন্তু অধিকাংশই আর্টস অথবা হিউম্যানিটিস কেন্দ্রিক উচ্চশিক্ষা করে। এবং এটা বুঝিয়ে দেয় একমাত্র ইকোনমিক্স ছাড়া কিন্তু হলো উচ্চশিক্ষা, মানে অন্যান্য সাবজেক্টগুলোতে অতটাও অঙ্কের প্রভাব নেই। মানে অঙ্ক না জানলে চলবেই না, অ্যাটলিস্ট যে গ্র্যাজুয়েশনটাই করা যাবে না, অনার্স নিয়েই পাস করা যাবে না, সেরকম নয়। যদিও হায়ার স্টাডিজে সব জায়গাতেই আস্তে আস্তে করে অঙ্ক ঢোকাতে থাকে, কিন্তু সেটা অঙ্ক নয়, সেটা আসলে স্ট্যাটিস্টিক্স। এবং সেটা আসলে হলো গিয়ে যে ডেটায় ফেলে একটা সফটওয়্যারে কাজ করে ওটা অভ্যস্ত হয়ে যায়। ওর জন্য অঙ্কটা, ভেতরের অঙ্কটা ভালো জানতে হয় তা না, জাস্ট আউটকামটাকে ইন্টারপ্রেট করতে হয়, এবং অঙ্কটা আসলে সফটওয়্যারই কষে দেয়। এবং তার একটা কমন একটা ফর্মুলা আছে যেটাতে ফেলে যে কেউ করতে পারে। তো এইটা দেখলেই বোঝা যায় যে বাঙালি কিন্তু বেসিক অঙ্কে খুব কাঁচা। কিন্তু মমতা ব্যানার্জি এটা বুঝতে পারেনি বাঙালি অঙ্কে খুব কাঁচা। মুসলিমরা তার 32 থেকে 35% ভোট ব্যাংক নিয়ে স্বপ্ন দেখেছে মমতা ব্যানার্জিকে টাইট দেবে, এবং সে টাইট দিতে গিয়ে তারা তাদের মানে একদিকে তো এসআইআর করে তাদের 3.5% ভোট আউট করে দেওয়া হয়েছে। এরপর যতটুকুও বা বাকি আছে সেটাও তারা খানিকটা জেইউপি, খানিকটা আইএসএফ, খানিকটা সিপিএম, খানিকটা কংগ্রেসকে বিলিয়ে বিজেপিকে জিতিয়ে দিয়েছে। এবার আমার কথা হলো যে অঙ্ক তাহলে বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি বুঝেছিল এবং পুরো শিওর ছিল যে অঙ্কে নিশ্চয়ই হলো পশ্চিমবাংলার মুসলিমরা অঙ্কটা জানে, আর তাই ভয়ের চোটে আমি যাই করি আমাকেই ভোট দেবে। কিন্তু পশ্চিমবাংলার মুসলিমরা অঙ্কটা জানতো না। তারা ভেবেছিল, যেমন ধরুন পশ্চিমবাংলার মুসলিমরা একটা কমন কথা বলতো মমতা ব্যানার্জির এগেনস্টে, আমাদের হলো যে 30 থেকে 35% ভোট, তাহলে হলো গিয়ে যে এমএলএ এর সংখ্যা কেন 30 থেকে 35% নয়? মানে অঙ্কে কতটা কাঁচা হলে এই কথাটা বলা যায়। কেউ যদি খুব ভালো মতো প্রতিটা বিধানসভা অ্যানালাইসিস করে তাহলেই দেখতে পাবে যে 40 থেকে 45টার মতো আসন আসলে মুসলিম মেজরিটি ওয়েস্ট বেঙ্গলে 294 এর মধ্যে, অর্থাৎ মুসলিমদের সংখ্যা 50% বেশি। এছাড়া 40% মানে 40% থেকে 50%-এর মধ্যেও প্রায় 16 থেকে 20টা আসন আছে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 60-70 খানা সিট প্রচন্ডভাবে মুসলিম প্রভাবিত। এবার যদি যেখানে কিনা 40% মুসলিম আছে সেখানে যদি মুসলিম ক্যান্ডিডেট দিই, তাহলে বিজেপি যেখানে প্রধান অপোজিশন, তাহলে ন্যাচারালি হিন্দুদের মধ্যে যে বিজেপির প্রতি একটা পোলারাইজেশন হবে, এবং স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু হলো গিয়ে যে তৃণমূল কংগ্রেস হেরে যাবে, বিজেপি জিতে যাবে। কারণ ওই মুসলিম তৃণমূল ক্যান্ডিডেটকে দেখিয়ে হয়তো 40% মুসলিম ভোটটা পাবে টিএমসি, কিন্তু 10% হিন্দু ভোটও টিএমসি না পেতে পারে। সেই জন্য বেটার অপশন হলো যে একটা হলো হিন্দু ক্যান্ডিডেটকে টিএমসি দাঁড় করাবে, যে হিন্দু ক্যান্ডিডেটের পেছনে 40% মুসলিম তো দাঁড়াবে, এবং 10%-এর কিছুটা বেশি হিন্দু মানে হলো যে হিন্দু ভোটার দাঁড়ালেই সে অনায়াসে জিতে যাবে।
এছাড়াও 30% বেশি মুসলিম আছে, এরকমও প্রায় হলো 40 থেকে 50টার মতো আসন আছে। আমার এক্সাক্ট মনে পড়ছে না, আমার একটা লেখা আছে পুরো ক্যালকুলেট করা। তো সেখানে ওই একই ব্যাপার, সেখানে যদি মুসলিম ক্যান্ডিডেট দেয় তাহলে হিন্দু ভোটটা সে পাবে না। তো সেই জন্যই কিন্তু তৃণমূল হলো গিয়ে যে 1/3 হলো এমএলএ মুসলিম করতে পারেনি, অর্থাৎ 294-এর মধ্যে যে 90 থেকে 100টা মুসলিম এমএলএ হবে সেটা সম্ভব হয়নি। শুধুমাত্র মুসলিম মেজরিটি 40-44টা যে আসন আছে সেখানে শুধু তারা মুসলিম ক্যান্ডিডেট দিতে পেরেছে, সেটা বিজেপির ভয়। যদি বিজেপির জায়গায় সিপিএম থাকতো তাহলে হয়তো ওগুলোর কয়েকটাতে দেওয়া যেতে পারতো, কারণ সিপিএম তো আর হিন্দুত্বের মনোপলি নিয়ে বসে নেই, তো সুতরাং সব হিন্দু ভোট একেবারে সিপিএম এর পেছনে র্যালি করতো তা নয়। তো যাই হোক, তো এই সহজ অঙ্কটাও কিন্তু আমি দেখেছি অনেক উচ্চশিক্ষিত মুসলিমরাও আমি দেখেছি যে বুঝতে পারতো না। তো যাই হোক, এরকম অবস্থায় ব্যাপারটা চলে গেছে। কিন্তু এবার প্রশ্নটা হলো যে অঙ্ক নয় জানে না, কিন্তু কোন আবেগ থেকে এই কথাগুলো মুসলিমরা বলতো, সেই আবেগটা তো মমতা ব্যানার্জির বোঝা উচিত ছিল, যেটা মমতা ব্যানার্জি বোঝেনি। আবেগটা খুব সিম্পল, যত দিন গেছে মুসলিম যে ভোট ব্যাংকটা বেড়েছে, কারণ মুসলিমদের জন্মের হার বাঙালি হিন্দুর থেকে অ্যাটলিস্ট বেশি। আমি যতদূর ক্যালকুলেট করেছি মুসলিমদের জন্মের হার 2.3 আর বাঙালি হিন্দুদের জন্মের হার হলো গিয়ে যে 1.1। তো 2.3টা খুব অ্যাবনর্মালি হাই নয়, মানে যে 2.1টাকে আমরা ধরি যে রিপ্লেসমেন্ট রেট, মানে 2.1 মিনিমাম রাখতেই হবে যদি পপুলেশনটাকে স্টেবল রাখতে হয়। 2.3টা মোর অর লেস ইটস ওকে, আর 1.1 অনেকটা কম আসলে। তার মানে বাঙালি হিন্দু পপুলেশন আগামী দিনে শ্রিঙ্ক করবে, আগামী দিনে যে বৃদ্ধ হবে অথবা এবং আরো পরে আস্তে আস্তে যারা বৃদ্ধ তারা যখন মরে যাবে তখন পপুলেশনটা শ্রিঙ্ক করতে শুরু করবে, যদি না কোনো জীবনদায়ী ওষুধ আসে যে মানুষকে যৌবন নিয়ে যুগ যুগ ধরে বাস করতে সাহায্য করবে। তো এইরকম একটা অবস্থায় আস্তে আস্তে দেখা গেছে যে হিন্দু টিএমসি নেতারা আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছে, তাদের প্রধান যে হেল্প অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠছে হলো গিয়ে মুসলিম যে সহযোদ্ধারা, এবং এদের মধ্যে আকাঙ্ক্ষা গ্রো করছে আমি নেতা হব, আমি টিকিটটা পাবো। কিন্তু বিজেপির ভয় তৃণমূল ওকে টিকিটটা না দিয়ে কোনো একজন হিন্দুকে টিকিট দিয়ে দিচ্ছে, যেটা কিন্তু যে তৃণমূলের মধ্যে যে হলো যে রাজনৈতিক অ্যাসপিরেশন যেসব মুসলিম নেতাদের আছে তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার করছে। এই জিনিসটা হওয়ারই কথা, এই জিনিসটা আসামেও দেখেছি, এআইইউডিপির মধ্য দিয়ে এই ক্ষোভটা বেরিয়েছে, এবং এখানেও কিন্তু আইএসএফ এজেপি এদের মধ্য দিয়ে এই ক্ষোভটাই বেরিয়েছে। আমি যেহেতু বিভিন্ন মুসলিম সংগঠনের সঙ্গে কথা বলেছি, এই জিনিসটা আমার কাছে খুব ক্লিয়ার ছিল যে মুসলিম সংগঠনগুলো চাইছিল যে মমতা ব্যানার্জির সঙ্গে একটা সিট বার্গেন করতে, অর্থাৎ তারা চেয়েছিল যে বিভিন্ন মুসলিম সংগঠনকে 1টা 2টো 4টে 5টা সিট যেমন ক্ষমতা অনুযায়ী যেন দেওয়া হয়। এইটা কিন্তু তাদের আসল যে ডিমান্ড ছিল। তার মানে আইএসএফ কে আমরা গালাগালি দিচ্ছি ঠিকই, কিন্তু আইএসএফ এর ডিমান্ডটা কিন্তু মুসলিম ভোট কাটা ছিল না, রাদার হলো গিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বার্গেন করা ছিল যে আমি কিন্তু তোমার ভোট কেটে দেব, তুমি আমাকে আমার সঙ্গে সিট সমঝোতা করো। তাহলে আজ যে আইএসএফ 1টা পেয়েছে, হতে পারে সে জায়গায় 4টে পেত যদি তৃণমূলের সঙ্গে সমঝোতা করতো। যদি জেইউপি তো একেবারে একটা কমিউনাল অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়েছে, অনেকটা পরে এসছে, সেজন্য জেইউপির কথা আমি ছেড়ে দিচ্ছি। এছাড়াও অজস্র এরকম ছোট ছোট মুসলিম যে গ্রুপ ছিল যারা কিন্তু এই বার্গেনটা করতে চেয়েছিল, তারা কিন্তু মুসলিম ভোট কাটাটা তার কাছে ছিল একটা হলো যে থ্রেট, আর বার্গেন করে কিছু সিট হাতানো ছিল তাদের মূল লক্ষ্য। কিন্তু মমতা ব্যানার্জি সবসময় খুব হার্ড বার্গেন করে, এর জন্য মমতা ব্যানার্জিকে অনেকে খুব ভালো নেতা, অনেকে ভালো নেত্রী বলে। আমি সবসময় মনে করি হার্ড বার্গেইন যারা করে তারা খুব বাজে টাইপের যে নেতৃত্ব তৈরি করে এবং আলটিমেট লড়াইতে তারা হেরে যায়। সমস্ত বড় বড় নেতা আলটিমেটলি একটা ব্রড অ্যালায়েন্স করে সে বিজয়ী হয়, এবং সেই ব্রড অ্যালায়েন্সটা করার জন্য সে অনেক কিছু ছেড়ে, অনেক জায়গা বিভিন্ন এলিমেন্টকে ছেড়ে তারপর কিন্তু সে বিজয়ী হতে পারে। মমতা ব্যানার্জি কোনোদিনও কাউকে এতটুকু জায়গা ছাড়েনি, এবং এই না ছাড়ার জায়গাটাই কিন্তু মমতা ব্যানার্জিকে সবচেয়ে বেশি ভোগালো।
মমতা ব্যানার্জি যখন দেখছে এসআইআর হচ্ছে, 3.5% মুসলিম ভোট অলরেডি কেটে দেওয়া হয়েছে, 3.5, 3 থেকে 4, যাই হোক 5, কেউ জানি না আমরা, কারণ 34 লাখ তো শুধুমাত্র অ্যাপ্লাই করেছে। আরো কতজন আছে যারা জানেই না অ্যাপ্লিকেশনের কথা, সে কত লোক আছে আমরা জানি না। ওই 91 এর মধ্যে 34 লাখ অ্যাপ্লাই করেছে, বাকি কত আসলে আছে আমরা জানি না। আমি ধরে নিচ্ছি 3.5%। তো 3.5% কেটে গেল। এরপর মমতা ব্যানার্জির উচিত ছিল না যে আইএসএফ এর সঙ্গে অ্যাটলিস্ট একটা সমঝোতা করা, যদি প্রয়োজন হয় কংগ্রেসের সঙ্গেও সমঝোতা করে নেওয়া উচিত ছিল তো এগুলো। কিন্তু মানে কেন কংগ্রেস আর আইএসএফ বললাম, সিপিএম নামটা এই জন্য বললাম না, কারণ কংগ্রেস স্পেসিফিক্যালি মুর্শিদাবাদে অনেকটা ভোট টানে এবং বহু জায়গাতেই কংগ্রেসের প্রতি একটা সিম্প্যাথি মুসলিমদের কাজ করে, এবং আইএসএফ তো একটা মুসলিম দলই বলা যায়। তো এই জন্য এই দুজনের নাম বললাম। আমি সিপিএম কে বললাম না, কারণ সিপিএম কে পার্টিকুলারলি ফেভার করে এরকম ভাবে মুসলিমরা হয়তো চিন্তা করে না। আরেকটা হলো, যেহেতু সিপিএম তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল, সেজন্য সিপিএম এবং তৃণমূল দুজনের পক্ষে আতাতে আসাটা যথেষ্ট কঠিন, কারণ তাহলে সিপিএম কর্মীরা রেগে যাবে, আবার তৃণমূল কর্মীরা রেগে যাবে, তাই এটা হওয়াটাই বেশ একটা কঠিন বিষয় ছিল। এবং আমরা জানি যে সিপিএম কর্মীরা মোটামুটি বিজেপির জয়ে আনন্দিত, তারা বিজেপিকে জেতাতে বিগত 15 বছর ধরেই চেষ্টা করে গেছে, 15 না, এই 2019 সাল থেকে, মানে 7 বছর ধরেই তাদের একটা প্রচেষ্টা চলেছে বিজেপিকে জেতাবার। তো সুতরাং সেটা খুব একটা হতো না। কিন্তু কংগ্রেস আর আইএসএফ এর সঙ্গে একটা সমঝোতা তো করা যেতেই পারত। কংগ্রেস 2টো সিট পেয়েছে, কিন্তু তৃণমূলের প্রায় 20টা সিট কিন্তু বিজেপির হাতে তুলে দিয়েছে। আইএসএফ পেয়েছে 1টা সিট, কিন্তু তৃণমূলের প্রায় হয়তো 25টা সিট বিজেপিকে দিয়ে দিয়েছে। আমি জেইউপিটা বাদ দিচ্ছি, কারণ জেইউপি একটা কমিউনাল ইস্যু নিয়ে এগিয়েছে, এবং সত্যি কংগ্রেস আর আইএসএফ এর সঙ্গে যদি জোট করতো জেইউপি এগুলো করার মতো হয়তো জায়গাই পেত না। আচ্ছা, এবার আসি আমি যে জেইউপি না কমিউনাল ইস্যু অ্যাকশন নিয়েছে, কিন্তু কখন নিয়েছে? যখন হুমায়ুন কবির মনে করেছে যে তাকে তার যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না। আমরা যদি একটু মুর্শিদাবাদের দিকে তাকাই, আমরা দেখতে পাবো সমস্ত, যদিও মুর্শিদাবাদ একটা মুসলিম ডমিনেটেড ডিস্ট্রিক্ট, মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট, সমস্ত নেতা ছিল হিন্দু, সমস্ত নেতা ছিল হিন্দু উচ্চবর্ণের। এবার একটা মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্টে তো এটা করার কোনো প্রয়োজন ছিল না, অন্য জায়গায় করতে পারত। এবং এটা বুঝতে হতো যে ঠিক আছে, আমি হিন্দু এই জন্য রাখছি যাতে কিছু হিন্দু ভোট আমি টেনে রাখতে পারি। কিন্তু এছাড়াও যে এই যে মুসলিম যে জনসংখ্যাটা বাড়ছে এবং তারা যে আস্তে আস্তে সেকেন্ড ম্যান হয়ে উঠছে, তো সেকেন্ড ম্যান থেকে তো হলো গিয়ে যে প্রধান হওয়ার বাসনা আসবেই। তো এটাকে কি করে ট্যাকেল করবে সেটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কেউই ঠিক মতো করে উঠতে পারেনি। অর্থাৎ একদিকে সে এটা বুঝতে পারেনি যে মুসলিমরা অঙ্ক, মানে বাঙালি মুসলিমরা এবং অ্যাজ এ হোল বাঙালিরা অঙ্কতে একদমই কাঁচা, অঙ্কে ওনার মতো ভালো নন, এবং সাধারণত পলিটিশিয়ানরা অঙ্কে ভালো হয়, তো ওনার মতো ভালো নন। দ্বিতীয় হলো, উনি এসআইআরে যে কেটে গেছে ভোট, এরপর যে যথেষ্ট প্রজ্ঞা দেখিয়ে একটা ব্রড অ্যালায়েন্স করতে হতো কংগ্রেস বা আইএসএফ এর সাথে, সেটা উনি করতে পারেননি। আবার ওনার ওখানে যে সেকেন্ড ম্যান হিসেবে মুসলিমরা আসছে, তাদেরকে অ্যাবান্ডেন্ট স্পেস ওপরে ওঠার জন্য সেটা উনি দিতে পারেননি। ফলাফল কি দাঁড়িয়েছে? ফলাফল দাঁড়িয়েছে যে বহু মুসলিম হয় যে নেতা হতে না পেরে সে উচ্চবর্ণ বিরোধী হয়ে গেছে, কারণ তৃণমূল উচ্চবর্ণ বিরোধী পার্টি। আমি প্রচুর মুসলিম ছেলেকে দেখেছি যারা নেতা হতে চায় বা নেতা হওয়ার যোগ্যতা রাখে, এবং তারা মনে মনে বিজেপির থেকে অনেক বেশি সেকুলার বাঙালি উচ্চবর্ণ নেতাদেরকে গালাগালি দিচ্ছে। এটার কারণটা ওটাই, কারণ ও মনে করছে যে এরা আমাকে নেতা হতে দিল না। এবার তাকে যে বিষয়টা বোঝানো হবে বা তাকে অন্য ফর্মে নেতৃত্ব দেওয়া হবে, অন্য ফর্মে জিনিসটাকে যে দেখা হবে, কিছুই তৃণমূল কংগ্রেস করে উঠতে পারেনি, মানে মূল সমস্যাটাকেই ধরতে পারেনি। কিন্তু আমি প্রথম থেকেই এই জায়গাটাকে বলে গেছি যে এটা একটা সমস্যা তৈরি করবে। তো যাই হোক, সব মিলিয়ে এখন তো মানে হয়ে গেছে, গেম ওভার হয়ে গেছে, বিজেপি জিতে গেছে। সেটা এসআইআর করে জোর করেই হোক
ইভিএম মানে যে নতুন ইভিএম দিয়েই হোক বা মুসলিম ভোট কেটেই হোক, জয় তো জয়। এবং মমতা ব্যানার্জি যতই বলুক সুপ্রিম কোর্ট গিয়ে কোনো লাভ নেই, কিছু হবে না। আমরা জানি যে রাম মন্দির হতে সুপ্রিম কোর্টই দিল, তা এরও কি ফল দাঁড়াবে আমরা আগে থেকেই জানি। সো এখন একটা হোপলেস সিচুয়েশনে আমরা আছি, ঠিক আছে। এখন বিষয়টা হলো যে বিজেপি জেতার পর এবার কি করবে। আমি যেটা মনে করি যে বিজেপির কিন্তু বাঙালি উচ্চবর্ণকে আস্তে আস্তে করে সরিয়ে দেবে। আমরা যদি গোটা ইন্ডিয়াতে দেখি, আস্তে আস্তে উচ্চবর্ণরা ক্ষমতাচ্যুত হয়ে গেছে অধিকাংশ প্রভিন্সে। এর কারণ হলো উচ্চবর্ণরা মূলত জমিদারকে কেন্দ্র করে তাদের ক্ষমতাটা ধরে রাখতো। জমিদারি, সে জমিদারি আস্তে আস্তে শেষ হয়ে গেছে। সে জায়গায় রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট এসছে, উচ্চবর্ণদের হাতে খুব বেশি সংখ্যা নেই, এবং সেই জায়গাতে ওবিসিরা সামনে এসছে, যারা কিনা বড় কৃষক, যাদের একটা সংখ্যাও আছে এবং যাদের হাতে যথেষ্ট পরিমাণে পয়সাও আছে। এদেরকে মোটামুটি আমরা যে মধ্যবর্ণ বলতে পারি, যারা নিজেদের পলিটিক্যাল ক্লাউড ব্যবহার করে ওবিসি হয়েছে। ইনফ্যাক্ট এই যে আমরা যে ইউপিতে, বিহারে যে যাদব সম্প্রদায়কে দেখি, আমরা অধিকাংশ জায়গাতে, এমনকি নরেন্দ্র মোদী নিজেও কিন্তু এলি, যেটা কিনা একটা ওবিসি সম্প্রদায়। এছাড়া ক্ষমতা কিছুটা লোক বানিয়াদের হাতে আছে, বিশেষ করে গুজরাটি মারোয়ারিদের বানিয়াদের, যারা কিনা খুব ট্র্যাডিশনাল ব্যবসায়ী এবং তাদের হাতে পয়সা আছে, এবং রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট পয়সার অনুগত হয়ে চলে, সেটা তো আমরা জানি। তো টিপিক্যাল উচ্চবর্ণ বলতে আমরা যাদেরকে বোঝাই, যেমন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, তারপর তোমার হলো গিয়ে যে রাজপুত, কায়েস্ত, এদের যে জায়গাগুলো, অথবা আমাদের এক্ষেত্রে বৈদ্য, এদের জায়গাগুলো কিন্তু অনেকটাই সংকুচিত হয়ে গেছে সমগ্র ভারতেই, কিছু জায়গা ছাড়া, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল একটা জায়গা যেখানে উচ্চবর্ণ ডমিনেশন ভীষণভাবে 1947 থেকেই থেকেছে। ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গল বানানোর পেছনে উচ্চবর্ণদের এই পলিটিক্যাল ডমিনেশন করার ইচ্ছেটাই আসল কারণ ছিল। কারণ যদি বাঙালি হিন্দু হিসেবে দেখি, তাহলে গ্রেটার বেঙ্গল ইজ অলওয়েজ আ বেটার অপশন কম্পেয়ার টু ইন্ডিয়া। কেন? কারণ দুই বাংলা মেলালে যে ইউনাইটেড বেঙ্গল হয়, সেখানে 1946 বা 47-এ, মানে 41-এর আদমশুমারি অনুযায়ী বাঙালি হিন্দুর সংখ্যা ছিল 48%, সেখানে ইন্ডিয়াতে ছিল 11%। তাহলে মানে 11% থেকে তো 48% অনেকটা বেশি, তার মানে ওই রাষ্ট্রটাকে সে অনেক বেশি কন্ট্রোল করতে পারত। কিন্তু সেটা হয়নি। তার কারণ হলো বাঙালি উচ্চবর্ণরা দেখেছে যে বাঙালি নিম্নবর্ণরা মুসলিমদের সঙ্গে হাত মিলিয়ে ইউনাইটেড বেঙ্গল যখন ছিল, ইউনাইটেড বেঙ্গল প্রেসিডেন্সি, তো সেখানে যেটা করেছিল, নিম্নবর্ণ এবং মুসলিমরা হাত মিলিয়ে উচ্চবর্ণের কাছ থেকে জমিদারিটা কেড়ে নিয়েছিল, যেটা বাঙালি উচ্চবর্ণদের মধ্যে একটা থ্রেট তৈরি করেছিল। একটা মানে তারা থ্রেটন ফিল করলো যে আমাদের তো সব শেষ হয়ে যাবে আস্তে আস্তে করে, এরকম একটা কন্ডিশনে থাকলে, কারণ তারা সেখানে মাইনরিটি। অতএব এমন একটা ক্ষেত্র তৈরি করো যেখানে আমরা পলিটিক্যালি ডমিনেন্ট হতে পারি। তো সেই বলে তারা ওয়েস্ট বেঙ্গলে গেল, যেখানে হলো হিন্দিভাষীদের, মানে হিন্দিভাষী এবং কিনা যে গুজরাটিদের যে রমরমা অনেক দিন ধরেই ছিল। কারণ যে গান্ধী, নেহেরু, একজন গুজরাটি, একজন হিন্দিভাষী, এবং আজকে যে অমিত শাহ, মোদি আর যোগী, তো হিন্দিভাষী গুজরাটি, এই কম্বিনেশনটা সবসময় চলেছে। তো এটা তাদের জানা ছিল, স্টিল তারা এখানে গেছে। তার একটা বড় কারণ হলো তারা মনে করেছে ওইখানে গেলে আমরা একেবারেই কোণঠাসা হয়ে যাব, এখানে গেলে তবু হয়তো আমাদের পলিটিক্যাল ডমিনেশনটা টিকিয়ে রাখতে পারবো। এবং তারা পলিটিক্যাল ডমিনেশনটা খুব ভালো মতো টিকিয়ে রাখতে পেরেছিল। তারা খুব ভালো মতো মার্কসিস্ট আন্দোলনকে ব্যবহার করতে পেরেছিল। তারা অনেকে সত্যি খুব সিম্প্যাথেটিক ওয়েতে মার্কসিস্ট আন্দোলন করে, গরিব মানুষের কথা বলে, উন্নতি করে, অনেকে এগুলোকে ব্যবহার করে ক্ষমতায় যায়, তারা ছিল। এবং যদিও আস্তে আস্তে করে উচ্চবর্ণদের হাত থেকে ব্যবসাটা পুরোপুরি গুজরাটি মারোয়ারিদের হাতে চলে যায়, এবং এখন যেটা অবস্থা সেটা ওই কোনো মতে তারা পলিটিক্সটাকে ধরে রেখেছে। কিন্তু বিজেপি জেতার পরে যেটা হলো যে গুজরাটি মারোয়ারিরা আসলে পলিটিক্যাল আপার হ্যান্ডে চলে গেল। এর আগে যেটা ছিল, মানে সিপিএম বা তৃণমূলের আমলেও শুধু পলিটিক্সটা বাঙালি উচ্চবর্ণের হাতে ছিল, গুজরাটি মারোয়ারিদের হাতেই ব্যবসা ছিল, কিন্তু বাঙালি পলিটিশিয়ানদের আপার হ্যান্ড ছিল গুজরাটি মারোয়ারিদের ওপর। এবার যেটা হলো, বাঙালি পলিটিশিয়ানদের ওপর আপার হ্যান্ডটা পেয়ে গেল গুজরাটি মারোয়ারিরা।
এই আজকে আমি দেখলাম অমিত শাহ নেমেছে, সেখানে যেরকম ভাবে মাথা ঝুঁকিয়ে প্রণাম করছিল বাঙালি বিজেপি নেতারা, এটা ক্লিয়ার যে অলরেডি একটা প্রভু দাস সম্পর্ক এখন এস্টাবলিশড হয়ে গেছে এদের সাথে। এটা হয়েই গেছে, এটা আমরা জানি, এটাই গুজরাটি মারওয়ারিদের টাকা আছে এবং হিন্দিভাষীদের ভোট ব্যাংক আছে এবং এরাই শেষ কথা বলবে, অন্যদের কথা বলার কোনো জায়গা নাই। কিন্তু এটা আমরা জানি, এটা আমাদের অজানা নয়। কিন্তু এখন সেটা অফিসিয়াল একটা স্ট্যাম্প পড়ে গেল, মানে আমরা অফিসিয়ালি মেনে নিলাম জিনিসটাকে যে হ্যাঁ ওরাই আমাদের প্রভু। এবং শুভেন্দু অধিকারীর যে অ্যাপ্রোচ টু অমিত শাহ, শ্রমিক ভট্টাচার্যের অ্যাপ্রোচ টু অমিত শাহ, সুকান্ত মজুমদারের অ্যাপ্রোচ টু অমিত শাহ ওরকম। আমার ব্যক্তিগত ধারণা বিজেপি আস্তে আস্তে করে বাঙালি উচ্চবর্ণদের ক্ষমতা থেকে হটিয়ে দেবে পুরোপুরি, এবং সে জায়গায় ওবিসি সম্প্রদায়কেই নিয়ে আসবে। 2021-এও এইটাই তারা করেছিল, হলো গিয়ে ওবিসি সম্প্রদায়, যে গোয়ালা সম্প্রদায়ের যে দিলীপ ঘোষকে সামনে রেখে, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল এবং তারা বুঝেছিল যে উচ্চবর্ণের সাহায্য ছাড়া জেতা যাবে না। তো এবার তারা উচ্চবর্ণদেরই সামনে রেখেছিল, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, দুজন ব্রাহ্মণ একজন কায়স্থ। কিন্তু এবার নাম শোনা যাচ্ছে অগ্নিমিত্রা পালের, যিনি একজন আগুরি নারী। আগুরি হলো বর্ধমানের খুব শক্তিশালী একটা ওবিসি সম্প্রদায়। বর্ধমানের অধিকাংশ জমি জমা ব্যবসায়ী আগুরি সম্প্রদায় কন্ট্রোল করে। এরা ওবিসি, ওই যেটা বললাম ওবিসি, যাদের হাতে বিশ্বের অধিকাংশ, এই মানে ইন্ডিয়ার অধিকাংশ প্রভিন্সেই ক্ষমতা চলে গেছে। তো এক্ষেত্রে কিন্তু গুজরাটি হিন্দি সাম্রাজ্যবাদ অগ্নিমিত্রা পালকেই সবচেয়ে বেশি হেল্প করবে। এবং আমার ধারণা হয়তো প্রথমে শুভেন্দুকে মেনে নেবে, কারণ শুভেন্দু অধিকারীর একটা ইমেজ তৈরি হয়ে গেছে। মমতা ব্যানার্জিকে উনি বলে বলে হারিয়েছেন, উনি যেভাবেই হোক মানে যে নন্দীগ্রাম আন্দোলনেরও একজন গুরুত্বপূর্ণ নেতা, গুরুত্বপূর্ণ মুখ, এবং ওনার হাতে যথেষ্ট অর্থ সম্পদও আছে, যে হলদিয়া পোর্ট উনি কন্ট্রোল করেন, এছাড়া অজস্র জিনিস ওনার হাতের মুঠোয়। তো ওনাকে হয়তো করতে হবে সিএম, কিন্তু আমার ধারণা কিছুদিনের মধ্যেই ওনাকে হটিয়ে দেওয়া হবে এবং সে জায়গায় অগ্নিমিত্রা পালকে আনা হবে। এবং অন্যান্য সমস্ত অধিকাংশ প্রভিন্সের মতো এখান থেকেও, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকেও, যে উচ্চবর্ণের শাসন পার্মানেন্টলি ডিলিটেড হবে এবং সে জায়গায় ওবিসি শাসন সাময়িকভাবে হলেও শুরু হবে। যদিও এটা করতে, যদি বিজেপি বুদ্ধিমান হয়, সেটা কখন করতে হবে সেটা তাকে বুঝতে হবে, কারণ এটা যদি ভুল সময় করে এবং উচ্চবর্ণরা তাহলে অ্যালার্ট হয়ে যাবে এবং বিজেপিকে টপকে দিতে পারবে না উচ্চবর্ণরা, এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ এখনো অবধি হলো উচ্চবর্ণদের মানে বিরুদ্ধে সেরকম কোনো জায়গা, কোনো কাস্ট আন্দোলন কিন্তু ওবিসি বা এসসি সম্প্রদায় তৈরি করতে পারেনি, কারণ উচ্চবর্ণরা এই জায়গাটা খুব ভালো জানে কিভাবে ধরতে হয়। তো এবং উচ্চবর্ণরা এটা দেখিয়েছে 2021-এ যে তাদেরকে সামনে না রাখলে বিজেপি জিততে পারবে না। তো এটা বিজেপি কিভাবে করবে সেটা দেখার বিষয়। তবে যেটা বিজেপি আপাতত করবে সেটা হলো যে ওই আইএসএফ, জেইউপি, এই দুটো পলিটিক্যাল পার্টিকে সামনে আনবে এবং ওয়েস্ট বেঙ্গলের মুসলিমদের বাধ্য করবে যে তারা যেন কোনো, যে তৃণমূল অথবা সিপিএম অথবা কংগ্রেসের মতো সেকুলার হিন্দুদের নেতৃত্বে কোনো পলিটিক্যাল পার্টিতে যেতে না পারে। ধরা যাক কোনো একজন মুসলিম হয়তো কংগ্রেস করে বা সিপিএম করে বা তৃণমূল করে, তো তাকে প্রচণ্ড পরিমাণে হ্যারাস করবে পুলিশ দিয়ে, অন্যভাবে। অন্যদিকে সে যদি আইএসএফ করে তাহলে আর হ্যারাস করবে না, সে যদি জেইউপি করে তাহলে আর হ্যারাস করবে না। এর ফলে কি হবে? এর ফলে যেটা হবে, ওয়েস্ট বেঙ্গলের মুসলিমদের এই দুটো গোয়াল ঘরে ঢুকিয়ে দেওয়া যাবে, একটা আইএসএফ আর একটা জেইউপি, এবং বাঙালি হিন্দু যে সেকুলার যারা আছে তাদের থেকে বাঙালি মুসলমানদের অথবা এন্টার মুসলমানদের একেবারে যে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে। এটা হবে বিজেপির প্রথম স্ট্র্যাটেজি। এর ফলে কি হবে? মুসলিম মেজরিটি যে কয়েকটা সিট আছে, ধরা যাক 40 থেকে 50টা সিটে এরা জিতবে, আইএসএফ, জেইউপি, এরা হয়তো জিতবে পুরো মুসলিম ভোটটাকে টেনে। আর সেকুলার হিন্দুদের যে
মানে হিন্দুদের মধ্যে যে 30% ভোটটা আছে, টোটাল না, হিন্দুদের মধ্যে 30%, তার মানে ওই 12% টের মতো যে ভোটটা আছে, ওই 12%-এর মতো যে ভোটটা এখন তৃণমূল, কংগ্রেস, সিপিএম বিভিন্ন জনের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। যদি আমি ধরেও নিই যে কোনো একটা পার্টি, কংগ্রেস বা সিপিএম বা তৃণমূল, সেটাকে পায়ও, তা দিয়ে হার্ডলি যে 4টে থেকে 10টা সিট হয়তো পাবে। আর মানে 40 থেকে 60টা সিট অপোজিশন পাবে, আর বাকি পুরো 334টা সিট পুরোপুরি বিজেপির জন্য কনফার্মড। এই জায়গাটা আগে কিন্তু তৈরি করা হবে, এটা একদম লিখে দেওয়া যায়। এবং এটা তৈরি করার জায়গায় বিজেপি কিন্তু চলে গেছে, কারণ সে আইএসএফ আর জেইউপি মোটামুটি তার সঙ্গে অ্যালাইড হয়েই চলবে, এবং প্রশাসন তার হাতে, এবং সে অনায়াসে এই কাজটা করতে পারবে। তো এইটা হবে বিজেপির প্রথম স্ট্র্যাটেজি। ইতিমধ্যে বিজেপি যেটা করবে যে আস্তে আস্তে করে উচ্চবর্ণদের সরিয়ে দেবে, কারণ বাঙালি উচ্চবর্ণদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা শাসক বাংলার সুদীর্ঘদিন ধরে। বাংলাকে শাসন তারা অনেক দিন করেছে, প্রায় শশঙ্কর আমল থেকে শুরু করে, এমনকি বিজয় সিংহর আমল থেকেই শুরু করে ধরা যাক। তারা একেবারে যে বখতিয়ার খিলজি ওপর, মানে হলো কি যে বখতিয়ার খিলজি আসা অব্দি একা করেছে, এবং বখতিয়ার খিলজি আসার পরেও কিন্তু তারাই কিন্তু মূলত জমিদার, সামন্ত ইত্যাদি থেকেছে। ইলিয়াস শাহের সঙ্গে যে ফিরোজ শাহ তুগলকের একদালা যুদ্ধ হয়েছে, সেখানে আমরা জানি যে অধিকাংশ যে সেনাপতি কিন্তু বাঙালি উচ্চবর্ণ ছিল, হলো যারা কিনা ইলিয়াস শাহের হয়ে যুদ্ধ করেছিল। এবং ইলিয়াস শাহের স্ত্রীও ছিল পুষ্পবতী ভট্টাচার্য, যিনি কিনা বাঙালি উচ্চবর্ণ। এবং ধরাই যায় যে বাঙালি মুসলমান যে এলিট সম্প্রদায়টা ছিল, এরা কিন্তু এদেরই, মানে এদের সঙ্গে হয়তো যে ইরানি, সিস্তানি, তুর্কি, আফগানদের একটা হলো যে মিক্সড ব্লাড। তো সুতরাং এরা শাসক, এবং এরা যেহেতু একটা সময় যে বুদ্ধিজমকে ব্যবহার করে শাসন করেছে, একটা সময় ইসলামের থেকে অনেক এলিমেন্ট নিয়েছে, এবং কিনা যে ব্রিটিশদের সঙ্গে খুব ক্লোজ কন্ট্যাক্টে ছিল, এদের যে ওয়ে অফ থিঙ্কিংটা অ্যাকচুয়ালি যে গুজরাটি হিন্দিদের সঙ্গে মেলে না। এবং গুজরাটি হিন্দিদের পাওয়ারে কিন্তু অ্যাকচুয়ালি উচ্চবর্ণরা নেই, আছে বানিয়ারা এবং ওবিসিরা, এটাও মনে রাখতে হবে। হিন্দি হার্টল্যান্ডে একমাত্র ইউপিতে, কিছুটা বিহারে আমরা জানি যে রাজপুতরা হলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, এবং রাজপুতরাই মূলত এক্ষেত্রে অনেক সময় এদের সঙ্গে অ্যালাইড থেকেছে বাঙালি উচ্চবর্ণের সাথে। যেমন অমর সিং নামক এক রাজপুত নেতার সাহায্যেই কিন্তু হলো বাঙালি একজন ব্যবসায়ী একটা সময় মানে এন্টার ভারতে অত্যন্ত দাপট দেখিয়েছে, সেটা হলো সুব্রত রায় এবং তার কোম্পানি সাহারা একটা সময় ইন্ডিয়ান রেলওয়ের পরে সবচেয়ে বড় এমপ্লয়মেন্ট গিভার ছিল ইন্ডিয়ার। এবং এই সুব্রত রায়কে তোলার পেছনে রাজপুত অমর সিং এর খুব গুরুত্বপূর্ণ রোল ছিল। যেমন এখনো কিন্তু বিজেপির মধ্যে যে কিনা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির প্রধান এলাই ছিল, সে কিন্তু রাজপুত রাজনাথ সিং। তো এই রাজপুত কমিউনিটি ছাড়া উত্তরপ্রদেশে কিন্তু উচ্চবর্ণ সে অর্থে নেই। আনিয়া এবং হলো ওবিসিদের কিন্তু উচ্চবর্ণ ধরা হয় না, এবং এই জন্য হিন্দি গুজরাটি সাম্রাজ্য কিন্তু বাঙালি উচ্চবর্ণদের তাদের আসলে একটা শত্রু হিসেবেই ধরে। এবং এছাড়া যেহেতু বাঙালি উচ্চবর্ণদের যে ওয়ে অফ কন্ট্রোলটা আলাদা, ওটা খানিকটা কখনো হলো কখনো ইসলামের গুণগান গায়, কখনো বুদ্ধিজমের গুণগান গায়, কখনো বিশ্ব মানবতার কথা বলে, কখনো কমিউনিস্ট হয়ে যায়। মানে ওদের কন্ট্রোলিংটা অতটা বেশি যে রাফ না, অনেক বেশি যে নরম ওয়েতে কন্ট্রোল করে। তো এটাকেও এরা পছন্দ করবে না, সেজন্য এরা আলটিমেটলি উচ্চবর্ণদের হটাবে, এই আগুরি অথবা গোয়ালা ওবিসি সম্প্রদায়গুলোকে বাংলায় প্রথমে ক্ষমতায় আনবে। এবং এরপর তারা যেটা করবে যে পুরোপুরিভাবে যে বাঙালি যে সেকুলার আছে, সেকুলারদের পুরোপুরিভাবে যে ডেসিমেট করে দেবে। এরপর নেক্সট তারা এই যে আইএসএফ বা জেইউপির মতো মুসলিম যে পার্টিগুলোকে শেষ করবে, এবং হলো যে মুসলমান উচ্ছেদটা শুরু করবে। এবং আস্তে আস্তে করে উত্তরবঙ্গে সমস্ত মুসলিমদেরকে যে গাজার মতো করে নিয়ে যাবে, উত্তরবঙ্গটাকে দক্ষিণবঙ্গ থেকে আলাদা করবে। ইতিমধ্যে তিস্তার জল দিয়েও দিতে পারে, বা দিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, আবার নাও দিতে পারে, সেটা ওদের ব্যাপার। এবং
বিহারের যে 4টে ইস্টার্ন জেলা আছে যেগুলো মুসলিম ডমিনেটেড, এবং তোমার ঝাড়খণ্ডের যে 3টে জেলা মুসলিম ডমিনেটেড, এবং হলো উত্তরবঙ্গ, এটাকে নিয়ে তার একটা ইউনিয়ন টেরিটরির মতো বানাবে, কাশ্মীরের মতো। এবং মোটামুটি সেখানে এই যে বাঙালি মুসলমানদের হাতে একটা ভোট ব্যাংক আছে প্রায় 35%, এবং আসামে আছে 40%-এরও বেশি, এই 45%ই ধরা যায়, এই 35% আর 45%কে তারা আর ভোট দিতেই দেবে না, এরকম একটা জায়গায় নিয়ে যাবে। কারণ তারা যদি ভোট দিতে পারতো তাহলে কিন্তু জিনিসটা ঘুরে যেত। ইনফ্যাক্ট আমরা যদি ইসরায়েলে দেখি, ইসরায়েলের সমস্যাটাও কিন্তু এটা। ইসরায়েল যদি যে ওয়েস্ট ব্যাংক এবং গাজাকে যে দখল করে নিত, তাহলে ইসরায়েলে মানে মানে অ্যাকচুয়াল ইসরায়েলে অফিসিয়ালি যত মুসলিম আছে তাদের সঙ্গে যদি গাজা এবং হলো যে ওয়েস্ট বেঙ্গল এবং হলো গিয়ে যে ওয়েস্ট ব্যাংকের মুসলিমদের ইউনাইট করা যায়, তাহলে কিন্তু 2025 সালের পরেই ইসরায়েল কিন্তু হয়ে যাওয়ার কথা একটা মুসলিম ডমিনেটেড একটা দেশ, অর্থাৎ কিনা যে মুসলিম মেজরিটি দেশ। এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ যে ইসরায়েলকে গাজা বলে একটা জায়গা তৈরি করতে হয়েছে। কেন গাজাকে ইসরায়েল দখল করতে পারে না, তার বেসিক কারণ এটাই। কেন ওয়েস্ট ব্যাংককে দখল করতে পারে না পুরোপুরিভাবে, মানে পুরো এলাকাটাকে তারা দখল করে দিত, কিন্তু করতে পারে না, কারণ ওটা করলে কিন্তু ইসরায়েল একটা মুসলিম মেজরিটি দেশে পরিণত হওয়ার কথা ছিল 2025-এ। এবং এক্ষেত্রেও হলো আসাম এবং যে ওয়েস্ট বেঙ্গলে মুসলিম পপুলেশনটা যে বাড়ছে, মুসলিম পপুলেশন শেয়ার, তো এদের যে যে গুরুত্বটা বেড়ে যাচ্ছে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টে, অতএব এদের ভোটই দিতে দিও না, এরকম একটা কন্ডিশন তৈরি করবে। এবং সাউথ বেঙ্গলে ততদিনে প্রচুর পরিমাণে হিন্দিভাষী ঢুকে যাবে, এবং এরপরে তারা এই বাঙালি ওবিসি সম্প্রদায়গুলোকেও ছেটে ফেলে একেবারে হলো যে গুজরাটি, মারোয়ারি, আনিয়া এবং হিন্দিভাষীরা একেবারে জেকে বসবে। এটা হলো মোটামুটিভাবে এদের স্ট্র্যাটেজি হতে চলেছে। তো যাই হোক, মমতা ব্যানার্জি বিশাল একটা ভুল করেছেন। উনি এসআইআর হওয়ার পরও ইলেকশনে গেছেন, ইলেকশন বয়কট করেননি। উনি ইলেকশনে গেছেন আইএসএফ বা কংগ্রেসের সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করে। উনি ইলেকশনে গেছেন এটা না বুঝে যে বাঙালি অঙ্কে কাঁচা। তো আজকে তার ফল ফলে গেছে। এই জায়গা থেকে বেরোনো খুব কঠিন, কারণ মুসলিমদের সঙ্গে বাঙালি সেকুলারদের যে একটা ইউনিটি ছিল, সেই ইউনিটিটা কোনো আদর্শগত ইউনিটি ছিল না, সেই ইউনিটিটা একটা অপরচুনিজমকে কেন্দ্র করেছিল। এবং সেই যেহেতু অপরচুনিজমকে কেন্দ্র করেছিল, যেহেতু কোনো ইডিওলজি ছিল না, সেজন্য নতুন করে আর সেটা তৈরি করা যাবে না। এখন ওই 40-50টা সিট মুসলিমরা নেবে, এবং অন্যদিকে সেকুলাররা হয় সিপিএম নয় কংগ্রেস নয় তৃণমূলের নামে 10-20টা সিট পাবে, বাকি সবটা বিজেপির জন্য বরাদ্দ হয়ে যাবে। মানে বিজেপি যা খুশি তাই করার জায়গায় এখন চলে এসছে ওয়েস্ট বেঙ্গলে। কারণ আদর্শগতভাবে আসলে হিন্দুত্ববাদ অনেকদিন আগেই জিতে গেছে। কিভাবে বুঝবেন জিতে গেছে? এভাবে বুঝবেন যে যে বাংলা সিনেমা চলে না, বাংলা গান চলে না, আর মানে বাংলা থেকে বাঙালি অলরেডি অনেকটা দূরে সরেই গেছিল। এটাকে টিকিয়ে রাখা হচ্ছিল হলো বাঙালি উচ্চবর্ণদের যে বুদ্ধি এবং হলো যে মুসলিম যে সংখ্যাটাকে কাজে লাগিয়ে। তো সেটা আর যে নেই, যেহেতু ওটা নেই, নতুন করে একটা ফাউন্ডেশন তৈরি করা খুব কঠিন। এখন আপাতত যে ইন্টারনালি একে আর আটকানোর কোনো জায়গা নেই বিজেপি ব্যান্ডওয়াগনকে। এক্সটার্নালি কিছু হতে পারে, সেটা আলাদা কথা। আমেরিকা, চীন এরা যদি এখন ইনভলভ হয় তাহলে তো আলাদাই গেম, তাহলে তারা তাদের মতো করে করে দেবে, সেটা আলাদা বিষয়। তো আপাতত এই অবস্থাতেই হচ্ছে। এবং আরেকটা হলো যে বাংলাদেশে পুশিং করার যে ব্যাপারটা, সেটাও করতে পারে, তবে সেটা হলে ইন্টারন্যাশনাল ক্রাইসিস বেশি হবে, অতএব ওটা বেশি করতে পারবে না। কারণ বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সে ইউএনওতে যাবে, সে চীনের কাছে যাবে, সে আমেরিকার কাছে যাবে, তো চাপ তৈরি হবে। তার থেকে উত্তরবঙ্গে একটা মানে গাজা তৈরি করা আর একটা কাশ্মীর তৈরি করা অনেক বেশি সহজ, এবং সেটার দিকে আর বেশি করে মন দেওয়া হবে। তবে
আর আগে এই হলো যে নওশাদ, তারপর আব্বাস, তারপর হুমায়ুন, এদেরকে খানিক দিন একটু ঠেল দিয়ে অনেকটা বাড়ানো হবে, তাদেরকে অনেক বড় করে দেখানো হবে। যেমন আইএসএফ স্বপ্ন দেখে নাকি যে দলিতদের সঙ্গে নাকি মুসলিমরা ইউনাইটেড হয়ে নাকি ওয়েস্ট বেঙ্গল দখল করবে। মানে একটা মানুষ কতটা বোকা হলে এ ধরনের স্বপ্ন দেখতে পারে। তো এসব কোনো দিনই হবে না। এগুলো ওদেরকে মানে ওদের একটা মিথ্যা ভাবনা, যে মিথ্যা ভাবনাটাকে ব্যবহার করে বিজেপি হলো ক্ষমতায় এলো, এবং এই মিথ্যা ভাবনাটাকে ব্যবহার করে ওদের বেশ কিছুদিন হলো যে নাচাবে, এই 4-5 বছরের মতো নাচাবে, নেক্সট ইলেকশন অব্দি একটু নাচাবে, তারপরেই সব একে একে শেষ করে দেওয়া হবে। ইন্টারনালি জোর শেষ হয়ে গেল, এক্সটার্নালি কিছু হলে হবে। থ্যাঙ্কস আ লট, অজস্র ভালো থাকবেন।